আপনি এই 2 মাস 6 মাস পরে সেনাবাহিনী চলে যাবে ক্যান্টনমেন্টে। পুলিশ বাহিনী ইতিমধ্যেই মনোবল একেবারে শূন্যের কোঠায়, পুলিশের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, কোনো বিচার হচ্ছে না, কিছুদিন আইজি বলে, কিছুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলে, কোনো উত্তর নেই। এই পুলিশ বাহিনী কিছুদিনের মধ্যে ভেঙে পড়বে। এবং মব সন্ত্রাস বন্ধ করতে পারেননি এই সরকার, পতনের দাবিতে সেটা পরিণত হওয়ার আগেই আল্লাহর ওয়াস্তে আপনারা যদি সুবুদ্ধি থাকে, মিথ্যা ইতিহাস চর্চা বাদ দিয়ে সুবুদ্ধি থাকলে এই জায়গায় আপনারা আসুন, অন্তত দেশের সাথে একটা জায়গায় আসুন। নোবেল ভাই, আপনার কথা শুনছিলাম, আপনার কথা ধরে মানে সূত্র ধরে আমার মনে হচ্ছিল যে ইউনেস্কো আপনি যেটা বললেন যে ইউনেস্কোতে আমাদের রাজনৈতিক ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর যে ভাষণ সেটাকে যেভাবে সংরক্ষণের কথা বলা হয়েছে, তো ইউনেস্কো আমাদের তাহলে ফ্যাসিস্টের দোষর, এরকমই তো বিষয়টা। হ্যাঁ, তাদের বক্তব্য যদি আপনি ধরেন যে ইউনেস্কো দোষর, ওই যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন, হ্যাঁ গ্যাভি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, তারাও দোষর, জাতিসংঘ দোষর, প্রেসিডেন্ট ওবামাও দোষর। কারণ প্রেসিডেন্ট ওবামা, আপনি তো দোষরই, আমরা তো অবশ্যই দোষর। প্রেসিডেন্ট ওবামা, বারাক ওবামা আমেরিকার দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, হ্যাঁ রাষ্ট্রপতি, তিনি কেনিয়াতে তার নিজস্ব যে গ্রামে, সেখানে পারিবারিক পৈতৃক যে ভূমিতে গিয়ে বলেছিলেন যে উন্নয়ন দেখতে হলে কেনিয়ার জনগণকে শেখ হাসিনার বাংলাদেশ এবং তার নেতৃত্ব দেখতে হবে। এটা আমাদের কথা না, এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন দ্য প্ল্যানেট, বারাক ওবামার কথা আমি বলছি, এটা তার কথা। তো সেই ক্ষেত্রে ঋষি সুনাক থেকে শুরু করে অ্যাঞ্জেলা মার্কেল সকলেই কিন্তু এই শেখ হাসিনারই কিন্তু ফ্যান ছিলেন, যে একটা রাষ্ট্রকে যেখানে তলাবিহীন ঝুড়ি থেকে আলাদিনের চেরাগের মতন একটা পর্যায়ে নিয়ে এসছেন, তারা সবাই দোষর, তারা সবাই শেখ হাসিনার দোষর। এদের যদি আপনি ভাষ্য নিতে চান। নবী ভাই, আমরা তো সারাক্ষণ বলতে থাকি যে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। নবী ভাই, দুঃখ কিভাবে আপনাকে বলবো যে দেখেন, সংসদে দাঁড়িয়ে একটা ছেলে, ওইটা কোথা থেকে এগুলাকে ধরে আনা হয়েছে আমি জানি না, আমি এগুলা মুখ দিয়ে বলতেও চাই না, দেখা যায় যে খারাপ কথা চলে আসে। সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য, ওই যে হান্নান মাসুদ, মাংস মাসুদ, বলছে যে আইনমন্ত্রীর উচিত আইনের ব্যাখ্যা না দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। আইনমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে ভাই? এদের তো সংসদে যাওয়ার দূরের কথা, ইউনিয়ন কাউন্সিলে নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই, শিক্ষাগতাই বলেন, অভিজ্ঞতাই বলেন। এগুলো ঘটনা ঘটেছে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে, সেটা আমরা সবাই জানি। যে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটেছে, এটা কোনো বিপ্লব না, কোনো অভ্যুত্থান না, এটা ছিল লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার বিনিময়ে। নোবেল উল্লেখ করেছে আমেরিকান প্রেসিডেন্টের কথা, যে আমেরিকার একটা এজেন্সি থেকেই $29 মিলিয়ন সরাসরি বাংলাদেশে গিয়েছে। আমরা আরো জানি ইন্ডিয়ার মাধ্যমে 21 মিলিয়ন গিয়েছে। টোটাল একটা এজেন্সি থেকেই, যেটা ইউএসএইড, সেখান থেকে গিয়েছে $50 মিলিয়ন। এছাড়া আমেরিকার আরো দুটি সংস্থা, ওপেন সোসাইটির মাধ্যমে তো অনেক টাকা গিয়েছে। হ্যাঁ, আরো দুটো সংস্থা কাজ করেছে শেখ হাসিনা পতনের, একটা হলো RIA আর একটা হলো কথা আমরা সবাই বলি। তো আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে মিনিমাম $100 মিলিয়ন এক বছরে ইউএসএ থেকে গিয়েছিল, এছাড়া তো টার্কি, পাকিস্তান, কাতার, বিভিন্ন দেশ থেকে। তো অর্থাৎ যে ঘটনাটা 2024 জুলাই আগস্টে ঘটেছিল, এটা টাকার বিনিময়ে সন্ত্রাসী। এবং এই যে কোটি কোটি টাকা বাংলাদেশে গিয়েছে ক্যাশ, ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে যে একটা সংগঠন যার 2 জন মেম্বার, সেখানে এই টাকা গিয়েছে। তো এই যে মিলিয়নস অফ ডলার বাংলাদেশে ক্যাশ গিয়েছে, এটা আকাশেও যায় না, পানিতেও যায় না, এটা বাংলাদেশের কিছু লোকের পকেটে গিয়েছে। সেই টাকা দিয়ে সন্ত্রাসী হায়ার করে, টোকাই বলেন, সন্ত্রাসী বলেন, এই ঘটনাটা ঘটানো হয়েছিল। তো কাজেই সেখানে কি ঘটবে পরবর্তীতে, আমরা তো যেটা আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে। বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, তার স্ট্যাচুকে অপমান করা হয়েছে, তার 32 নম্বর বাড়ি সরকারি স্পন্সরশিপে 1 বার নয়, 2 বার নয়, 3 বার ভাঙা হয়েছে। তো এই ঘটনা বাংলাদেশে ঘটবে, এটা আমরা জানি। মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে বিকৃতি করা হয়েছে সেটাও আমরা জানি। এখন সবার মনে প্রশ্ন, এই অবস্থা থেকে উত্তরণের আমাদের
করণীয় কি আছে? আমরা কি বলে তৃণমূলের নেতা কর্মী যারা নির্যাতনের ভুক্তভোগী, তাদের সাথেও যোগাযোগ আছে, আমরা তারা কি কষ্টের মধ্যে জীবনযাপন করছে সেটা আমরা জানি। তো উত্তরের উপায় কি? আমি নেত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কোনো বন্ধু আছে কিনা। তিনি বলছেন না, আমাদের কোনো বন্ধু নাই, আমাদের অধিকার আমাদের আন্দোলন করে আদায় করতে হবে, যেটা আওয়ামী লীগের ইতিহাস রয়েছে গত 50 বছরে। যেখানেই পিঠ দেয়ালে ঠেকেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্যাতনের উপেক্ষা করে সামনের দিকে এগিয়েছে। তো এখন বাংলাদেশে আমরা আশা করেছিলাম ইউনূসের পতন হলে, যাই হোক, অন্তত দুটি বৃহৎ শক্তি তারেককে ক্ষমতায় বসিয়েছে, এদের প্রভাবে হয়তো অবস্থার পরিবর্তন হবে। কিন্তু নভেল যেটা বললো, মর্নিং শোজ দ্য ডেজ, সেই আমরা যে লক্ষণ দেখতে পাচ্ছি তার কোনো ব্যাপারে আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। আমাদের কি করতে হবে সেটা হলো, যেমন নেত্রী বলছেন যে যে কোনো লোকাল নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। আমাদের তিনি নির্দেশ দিয়েছেন নেতা কর্মীদেরকে দেশে ফিরে যেতে হবে। তো এই উপদেশ যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা না মানে, তারা যদি নির্বাচনের ভয়ে বিদেশেই থেকে যায় এবং নির্যাতিত যারা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ, তারা যদি এভাবে কন্টিনিউ করে, তারাও কিন্তু কনফিডেন্স হারাবে এই নেতাদের উপরে। কিন্তু নেতৃত্ব কখনো শূন্য থাকে না। নেত্রী বারবার বলেছেন যে যে যেখানে আছে, যে আন্দোলন করছে, সেই সেখানে নেতা। তাহলে এই নেতা, নতুন নেতা তৈরি হবে, তাদের নেতৃত্বে তৃণমূলের আন্দোলন বেগবান হবে। যেটা নফেল বলল যে সেই প্রেসার কুকারের মতো যে প্রেসার সৃষ্টি হচ্ছে, এটার একটা বিস্ফোরণ ঘটবে। তো সেখানে সেই বিস্ফোরণ যদি ঘটে, যারা আজকে আরামায়েশে বসে আছেন, যারা দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা অর্জন করেছেন, তারা ভাবছেন যে এই টাকা পয়সা খরচ করে তাদের জীবন কেটে যাবে, তারা কিন্তু আর রাজনীতির ইতিহাসে অংশ থাকবে না। তাদের সরে যেতে হবে, বা তাদেরকে নেতা কর্মীরা সরিয়ে ফেলবে যারা নির্যাতন করছে, যারা লোকাল, যারা রাজনীতি নেতৃত্ব দিচ্ছেন। তো এই অবস্থায় আমরা সবসময়, আপনার একজন দর্শকের একটা শুনলাম যে আমরা পুরানো কথা বলছি, তো এই জন্য আমি সাবজেক্টটা চেঞ্জ করলাম, যে ভবিষ্যতের কথা আমার আলোচনা করব। আমার সাথে নভেলের আরো অভিজ্ঞতা রয়েছে, ইনফরমেশন রয়েছে, তিনি হয়তো আরো কিছু অ্যাড করবেন। তো সামনে যে সিনারিওটা দেখতে পাচ্ছি আমি, যে ইউনূসকে, তারেককে ক্ষমতায় বসানো হয়েছে, সে নিজের দক্ষতায়, পপুলারিটিতে প্রধানমন্ত্রী হন নাই। আর ইভেন মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের লোকরা ভোট দিয়েছে মন্দের ভালো জামাতকে ঠেকানোর জন্য, যদিও নির্দেশ ইলেকশন বয়কট করার। কিন্তু আমি জানি তৃণমূলের অনেক, তারা জামাতকে ঠেকানোর জন্য তারেককে ভোট দিয়েছে। এবং তারেকের যে তার দল যে যতগুলো ভোট পেয়েছে, এটা তার দলের সমর্থনের সমস্ত ভোটার নয়, এটা মুক্তিযুদ্ধের পক্ষে বাইরের থেকে ভোট এসেছে। তার মানে দুটি বৃহৎ শক্তির সাথে যে চুক্তি করে এসেছে, নফেল সেগুলো উল্লেখ করেছে, এগুলো যদি সে না মানে, সেও যদি ইউনূসের পথে চলে, সেও যদি জামাতের পথে চলে, তাহলে অতি সত্বরই বাংলাদেশে একটা বিস্ফোরণমূলক একটা ঘটনা ঘটবে। সেটা যদি ঘটে, তারেকের নেতৃত্বের অবসান ঘটবে, বিএনপির ধ্বংস হবে। আমি ধ্বংসের কথাই বলছি, মানে বিলুপ্ত হবে, এবং দেশের অবস্থা আরো সংকটময় হবে। এবং ভবিষ্যতে কি হবে, সিভিল ওয়ার থেকে শুরু করে যে কোনো ঘটনা ঘটতে পারে। কাজেই তারেকের ব্যাড স্টার্ট সত্ত্বেও তার কোর্টে বল, সে, তার যদি শুভবুদ্ধির উদয় হয়, সে ভারত এবং আমেরিকার সাথে চুক্তি করে যে শর্ত মেনে ক্ষমতায় গিয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন না করে, সেগুলো হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা। সেগুলো করতে হলে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলতে হবে। নেতা কর্মী নফেল উল্লেখ করেছে, তাদেরকে মুক্তি দিতে হবে। এদের বয়স 70-এর, অনেকের বয়স 70-এর উপরে, তারা অলরেডি নানান অসুখে ভুগছেন, তারপরে মানবতার জীবনযাপন করছেন। আমি একজনের খবর সরাসরি জানি, শাহরিয়ার কবিরের মতো একজন, যে আওয়ামী লীগের শাসন আমলের কোনো বেনিফিশিয়ারি না, তাকে জেলখানায় হত্যা করার মতোই অবস্থায় রাখা হয়েছে যাতে তিনি মরে যান। একজন বয়স্ক মানুষ,
বিভিন্ন রোগে ভুগছেন, তার চিকিৎসা হচ্ছে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে এভাবে নির্যাতন সহ্য করতে হচ্ছে। তো ইউনূস এর সরকারের সেই যে আইন, যে বেআইনি মানে অবৈধ সরকারের অবৈধ আইন, সেগুলোকে রক্ষা করে চেষ্টা করে এই বিএনপি তাদের যে শত্রু বা তাদের যে বিরোধী তাদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। অবৈধ সরকারের অবৈধ আইন তো একটা কলমেই এগুলো উড্ড করা যায়, অর্ডিন্যান্স জারি করে এগুলো করা হয়েছিল, আরেকটা অর্ডিন্যান্স উড্ড করা যায়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিএনপির বিভিন্ন নেতারা আইনের শাসন প্রতিষ্ঠা করছে। প্রশ্ন উত্তরে বলেছে যে আইনের মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা করে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এগুলো তো একটা অজুহাত। এই অবৈধ ইউনূস সরকারের অবৈধ আইন একটা অর্ডিন্যান্স দিয়ে উড্ড করা যায়। তারপরে স্বরাষ্ট্র অর্ডিন্যান্স পাস না করলেই যথেষ্ট। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছিলাম যে পার্লামেন্টে যদি এগুলো উত্থাপন না হয় 30 days এর মধ্যে এগুলো এমনি অবৈধ হয়ে যাবে। তো সেগুলো কি করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বোধহয় সব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মনে হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার, সব কথার জবাব ওনার কাছে। উনি বলছে 120টার যে অর্ডিন্যান্সের মতো আছে সবগুলো রিভিউ করা হচ্ছে। এগুলো সবগুলোই তো অবৈধ, রিভিউতে তো কোনো দরকার নেই, এগুলো একটা অজুহাত। তো আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে সেইটাই বলতে চাচ্ছি যে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, আরো হয়তো নির্যাতন বিএনপির কি বলবো শুভবুদ্ধির অভাবে আপনাদেরকে হয়তো আরো নির্যাতন সহ্য করতে হবে, কিন্তু এই নির্যাতন অবসান হবেই। বাংলাদেশের মানুষের, বারবার আমি বলেছি, যে দেয়াল যখন পিঠে ঠেকে যায় তারা সামনের দিকে এগিয়ে যায়। বিশেষ করে আওয়ামী লীগ একটা পরীক্ষিত দল, বিভিন্ন আন্দোলন করে তারা বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। ষড়যন্ত্র যতই হোক না কেন, নভেল উল্লেখ করেছে আজকাল মিডিয়াতে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল হয়, জানা যায়। জানার কারো যদি ইচ্ছা থাকে সত্য ঘটনা, ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। এই যে এখন যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার ঘোষকে, আমি পরশুদিন দেখলাম এবিসির 1971 27 তারিখে 7:30টায় যে নিউজ প্রচার হয়েছে সেখানে স্পষ্ট বলেছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি যুদ্ধের ডাক দিয়েছেন, গৃহযুদ্ধ বাংলাদেশে চলছে। এই তথ্য এবিসি আমেরিকার একটা নিউজ মিডিয়াতে তার ভিডিও রয়েছে। তো কাজে কেউ যদি সত্য জানতে চায়, তথ্যের অভাব নেই বা উপত্যের অভাব নেই, তারা সদিচ্ছা থাকলে জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং এই প্রতারণার শিকার হওয়ার আর কোনো অজুহাত কারো কাছে নাই। আমি এখানে থামছি। আর্চার ব্লাড যে ঢাকাতে তখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডার ছিলেন, ব্লাড টেলিগ্রাম বলে যেটাকে বলা হয়, ব্লাড টেলিগ্রাম, সেখানে তো তিনি সেই রাতের গণহত্যা থেকে শুরু করে সবকিছু এমন ভাবে তিনি কিন্তু এই যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারের সমর্থন পাক সামরিক বাহিনীর প্রতি, সেটার প্রতি কিন্তু তিনি তার কোনো সমর্থন ছিল না। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন এবং তিনি এই বার্তা পাঠান তার সরকারকে, এবং এটা ঐতিহাসিক ডকুমেন্ট। পরে এগুলো যখন ডিক্লাসিফাই করা হয় সেখানে কিন্তু ওই বঙ্গবন্ধু সেটা জেনারেল জিয়া, তিনি পরবর্তীতে সরকার প্রধান হয়েছেন, রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, এই করেছেন সেই করেছেন, মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার ছিলেন। কিন্তু এখন এই আলোচনাটা কেন আসছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যখন মানুষ তার যেই মানে জব ডিসক্রিপশন অনুসারে তারকে তখন পারফর্ম করতে হবে, পারফরমেন্সের জায়গায় পরিস্থিতি স্বাভাবিক করার মাধ্যমে রাষ্ট্রকে স্থিতিশীল করা, অর্থনীতিকে স্বাভাবিক করা, সমাজকে নিয়ন্ত্রণ একটা শৃঙ্খলার মধ্যে আনা, সেই কাজগুলোতে যখন আমি ব্যর্থ হব, তখন আমি উদ্ভট সব কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে কোন রকম একটা জোড়া তালি দেওয়ার একটা কাজ আমি করব। এখন সেটাই হয়তো হচ্ছে। তবে আমাদের অনুরোধ থাকবে, আপনারা তো বলেছেন যে আমাদের কিন্তু, আপনারা যে কথাটা বলছেন এখন যে মানে মর্নিং শোজ দ্য ডে, আগেরও তো দেখেছেন, এখনো কিন্তু মানুষের মধ্যে অনেক আশা আছে যে হয়তোবা এই সরকার সেইভাবে করে বসতে পারেনি। জামায়াত এবং ইউনূসের যেই এজেন্টরা সার্বিকভাবে বিএনপির মানে মনোভাবাপন্নদের চাইতেও সংখ্যায় অনেক বেশি, তাদের যে অবস্থান সেটা কাটিয়ে উঠে একটু সময় অবশ্যই তারা নেবে।
তাই মানুষ কিন্তু এখনো কিছুটা হলেও আশা করছে যে যেই বিভ্রান্তি এবং অপতথ্যের যেই অপসংস্কৃতি শুরু হয়েছে সেটা হয়তোবা লোক দেখানো হওয়া উচিত এবং নিজেদের দুর্বলতা ঢাকতে হবে হয়তোবা, কিন্তু আশা তবুও আছে অনেকের যে রাজবন্দীরা মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে, মানবাধিকার রক্ষিত হবে এবং দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসবে। সেই আশাটা কিন্তু আমরা সেই বেনিফিট অফ দি ডাউট এখনো আমরা দিয়ে যাচ্ছি।